এবার আমরা নজর রাখছি আসামের দিকে, কারণ আসামে বন্যা পরিস্থিতি রীতিমতো ভয়াবহ আকার ধারণ করেছে এবছর। আর সেই বন্যায় এখনো পর্যন্ত মৃত্যু যদি দেখতে হয়, সংখ্যা কিন্তু বেড়ে 60 থেকে 80-তে পৌঁছে গেছে। 5 জেলায় ক্ষতিগ্রস্ত প্রায় 2 লক্ষেরও বেশি মানুষ। জলে ভাসছেন 15,430 হেক্টর জমির ফসল। এখনো পর্যন্ত যে আপডেট পাওয়া গেছে সরকারিভাবে, সবটা মিলিয়ে কিন্তু এই অসম রাজ্য রীতিমতো প্রাকৃতিক দুর্যোগের মধ্যে দিয়ে চলছে। ট্রেনের আপনারা ছবি দেখতে পাচ্ছেন যে ট্রেনের উপর মানুষ উঠে বসে রয়েছে, কেউ আবার বাড়ির চালের উপর উঠে বসে রয়েছে। বেশিরভাগ ক্ষেত্রে দেখা যাচ্ছে যে আশ্রয়স্থল বানানো হয়েছে, শেল্টার হাউস, সেখানে গিয়ে সাধারণ মানুষ আশ্রয় নিচ্ছে। বহু মানুষ বাড়ি ছাড়া। বন্যার কারণে সেখানে দেখা যাচ্ছে যে না খেয়ে সেখানকার মানুষের থাকতে হচ্ছে, যদিও ত্রাণ সামগ্রী পৌঁছে দেওয়ার ব্যবস্থাও রয়েছে। তো প্রকৃতির এই রোষানলেই পড়তে হলো আসামকে। বিস্তারিত সে বিষয়ে জানবো, টেলিফোন লাইনে যুক্ত হয়ে গেছে প্রতিনিধি সৌম্য মুখোপাধ্যায়। সৌম্য, ঠিক কি জানতে পারছো? দেখো, গত 50 বছরের মধ্যে এবার আসামের বন্যা পরিস্থিতি সব থেকে বেশি ভয়াবহ আকার ধারণ করেছে বলেই মনে করা হচ্ছে। কারণ ইতিমধ্যেই আসামে প্রায় 2 লক্ষ মানুষ তারা ঘর ছাড়া হয়েছে, বিভিন্ন রকম তারা আশ্রয় নিয়েছেন নিরাপদ জায়গায়। মূলত 5টা জেলা সব থেকে বেশি ক্ষতিগ্রস্ত হয়েছে বলেই অসম সরকার তরফ থেকে জানা যাচ্ছে। গতকাল পর্যন্ত একটি বুলেটিন প্রকাশ করা হয়েছে এবং তাতে দেখা গেছে যে নতুন করে 2 জনের মৃত্যু হয়েছে গত 24 ঘন্টার মধ্যে, এবং মৃতের সংখ্যা 80 ছাড়িয়ে গেছে সরকারি হিসেবে। বেসরকারি হিসেবে সংখ্যাটা আরো বেশি, এবং প্রচুর মানুষ তারা বিভিন্ন রকম জলবাহিত রোগে তারা ভুগছেন, বিভিন্ন হাসপাতালে ভর্তি হয়েছে। যেটা জানা যাচ্ছে যে শিবসাগর, গোলাঘাট, যোরহাট, নওগাঁও এবং আরো একটি জেলা, সেখানকার মোট 379টি গ্রাম তার উপর প্রভাব পড়েছে, ক্ষতিগ্রস্ত হয়েছে। প্রায় 16,000 হেক্টর জমি, তার ফসল কিন্তু বন্যার জলে ভেসে গেছে। এবং সব থেকে ভয়াবহ পরিস্থিতি কিন্তু শিবসাগরে বলেই জানা যাচ্ছে। DRIMS এর তরফ থেকে যে রিপোর্ট প্রকাশ করা হয়েছে তাতে দেখা গেছে যে 1,92,799 জন মানুষ তারা ঘর ছাড়া হয়ে বিভিন্ন নিরাপদ তারা আশ্রয় নিয়েছেন, এবং 15,430 হেক্টর জমির ফসল সেটা পুরোপুরি জলে ধুয়ে গেছে। যেটা জানা যাচ্ছে যে এখনো পর্যন্ত প্রচুর মানুষ তারা অসুস্থ হয়ে ভর্তি আছে হাসপাতালে। জুলাই 30 তারিখ পর্যন্ত মৃতের সংখ্যা ছিল 78, কিন্তু 31 তারিখে যখন রিপোর্ট প্রকাশ হয় তখন দেখা যায় যে আরো 2 জনের মৃত্যু হয়েছে এই 24 ঘন্টার মধ্যে। এর আগে শুক্রবার দিন অসমের মুখ্যমন্ত্রী হেমন্ত বিশ্ব শর্মা তিনি এই পুরো ঘটনায় আন্তরিকভাবে দুঃখ প্রকাশ করেন, এবং তিনি জানান যে এবং এই বিষয়টা আমি আসছিলাম যে 2012, 2020, 2022 সালেও অসমে বন্যা তৈরি হয়েছিল, বন্যা পরিস্থিতি তৈরি হয়েছিল। তারপর আবার 2026 সালে তা ভয়াবহ আকার ধারণ করে একেবারে ইতিহাস গড়ে ফেলে। এই যে বন্যা পরিস্থিতি গত 2022 সালেও হয়েছে, তার থেকে কেন শিক্ষা নেওয়া হয়নি? তার থেকে কেন শিক্ষা নিয়ে সেখানে ব্যবস্থা গ্রহণ করা হয়নি? কারণ বারবার অভিযোগ উঠে আসে যে পরিষ্কার পরিচ্ছন্নতা, অর্থাৎ বিভিন্ন জায়গায় নালা নর্দমা প্লাস্টিক জমে থাকা, অন্যদিকে জল নিকাশি ব্যবস্থা ঠিকঠাক নেই, বাঁধ ভেঙে পড়ছে, রাস্তা ভেঙে পড়ছে। তো এই বিষয়গুলির দিকে কেন নজর রাখা হচ্ছে না? কারণ বারবারই তো বন্যার কবলের মুখে পড়তে হয় আসামকে, সেই জায়গাতেও একটা প্রশাসনের বড়সড় গাফিলতি রয়েছে। আর যার এই মুহূর্তে একেবারে ভয়াবহ রূপ দেখতে হচ্ছে সেখানকার বাসিন্দাদের, কি বলবে? দেখো, বিষয়টা দুতরফেই। একটা হচ্ছে যে জনসচেতনতা, তুমি যে জিনিসগুলো বললে যে যেভাবে নিকাশি ব্যবস্থাগুলো ধ্বংস হয়ে গেছে তার জন্য যেরকম প্রশাসনিক পরিকাঠামোর একটা দায় রয়েছে, পাশাপাশি জনগণেরও একটা দায় রয়েছে। আমরাও জনগণও সেভাবে সচেতন নই। পাশাপাশি যে পরিকাঠামোগুলোর যে রক্ষণাবেক্ষণ সেগুলোও কিন্তু ঠিকঠাক হয় না। সরকারের তরফ থেকে প্রকল্পে অর্থ বরাদ্দ করা হয়, সেই অনুযায়ী কাজ হয়, কিন্তু তারপরে সেই জিনিসগুলো যে রক্ষণাবেক্ষণ করতে হয়, তার যে মেরামত করতে হয়, 1 বছরে তার উপর যে বিভিন্ন রকমের প্রভাব পড়ে প্রাকৃতিক, তার যে ক্ষয়ক্ষতিগুলো হয় সেগুলো মেরামতের দরকার হয়। এই পুরো যে বিষয়টার নজরদারি করা দরকার, সেই জায়গাটার কিন্তু একটা বড় অভাব এখানে দেখা যাচ্ছে। নাইলে আজকের দিনে দাঁড়িয়েও কিন্তু মানুষকে এইভাবে বন্যার জলে জলমগ্ন
জলমগ্ন হয়ে বা তারা জলে ভেসে অন্য জায়গায় আশ্রয় নিতে হচ্ছে। আমরা যখন অত্যাধুনিক বিভিন্ন রকম ট্রেন চালু করছি, বিভিন্ন রকম পরিকাঠামো চালু করছি, আমরা চাঁদে পৌঁছে যাচ্ছি, গগনযান তৈরি হচ্ছে, মঙ্গলে যাওয়ার জন্য অভিযান তৈরি হচ্ছে, কিন্তু ন্যূনতম যে সুবিধাগুলো বাসস্থান, খাদ্য বস্ত্র, বাসস্থান, সেই জায়গাগুলো কিন্তু পরিকাঠামো এখনো পর্যন্ত বহু জায়গায় সেই পরিকাঠামোর অভাব রয়েছে। মূলত সরকার অর্থ বরাদ্দ করলেও সেই কাজগুলো ঠিকঠাক হচ্ছে কিনা সেই নজরদারি পরিকাঠামোর কিন্তু একটা বড় অভাব রয়েছে এবং তারই ছাপ কিন্তু অসমে দেখা যাচ্ছে। প্রতিবারই কিন্তু তুমি যে জিনিসটা বলছিলে 2012 বা 2020, পরে আবার 2026, এবং 2026-এর পরিস্থিতি কিন্তু সব থেকে ভয়াবহ। কারণ জলমগ্নতা বা যে হারে জল প্রবেশ করেছে আসামে, মূলত অরুণাচলের সুবর্ণশিরি উপত্যকা বা সুবর্ণশিরি নদীর থেকে, সেই জায়গায় দাঁড়িয়ে পরিস্থিতি ভয়াবহ। প্রাকৃতিক বিপর্যয় বেশি হয়েছে অন্য বছরের তুলনায়, কিন্তু সরকারি পরিকাঠামো যে ঠিকঠাক নেই সেটাও কিন্তু এই বন্যা প্রমাণ করে দিয়ে গেছে। এবং এর ফলে কিন্তু বহু জায়গায় আমরা দেখেছি বাঁধ ভেঙে পড়তে, রেল লাইনে জল উঠে যেতে, মানুষের ঘর বাড়ি ভেঙে পড়তে। তার মূল কারণ কিন্তু এক প্রাকৃতিক বিপর্যয়ের ভয়াবহতা, দ্বিতীয় কিন্তু সরকারি নজরদারির অভাব। সেই কারণে সরকারি অর্থ বরাদ্দ হলেও কাজগুলো যে ঠিকঠাক হচ্ছে কিনা সেটা দেখারই কেউ নেই। আর সেই জন্য কিন্তু এবার এই পরিস্থিতি তৈরি হয়েছে। এখন দেখার যে সরকার এই পুরো বিষয়টা থেকে শিক্ষা নিয়ে আগামী দিনে এটা রোখার জন্য কতটা তৎপর হয়। একদমই, ধন্যবাদ। অর্থাৎ সরকারের এখানে একটা বড়সড় গাফিলতি রয়েছে, কারণ এভাবে বন্যা নতুন কিন্তু অসমে নয়, এর আগেও অর্থাৎ 2004 সালেও ঠিক বন্যা হয়েছিল। তবে সেই জায়গায় কেন বাঁধগুলিকে আরো মজবুত করা হয়নি? কেন বাঁধ ভেঙে পড়ছে, মাটি ধসছে, অন্যদিকে রাস্তাঘাট মাঝখান থেকে ভেঙে পড়ছে? এছাড়া জনসচেতনতারও খুব অভাব রয়েছে, কারণ সেখানে যদি জনগণই সতর্ক না হয়, যেখানে সেখানে আবর্জনা ফেলে দেওয়া আর গাছ কেটে দেওয়া, এই বিষয়গুলি যদি সাধারণ মানুষরা না বুঝতে পারে, তবে কিন্তু প্রকৃতির রোষানলে ঠিক এইভাবেই ভুগতে হয়। কিন্তু আমরা প্রত্যেকেই আশা এবং প্রার্থনা করছি খুব দ্রুত যেন অসম আবারও তার সেই জায়গায় ফিরে যায়, আবারও যেন সুস্থ হয়ে ওঠে উত্তর পূর্বের এই অসম রাজ্য। নিয়ে নিচ্ছি ছোট্ট একটি বিজ্ঞাপন বিরতির সঙ্গে।